রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে 1 টন ওজনের বোমা হামলা শুরু ইরানের। ইসরায়েল আর্মি স্বীকার করেছে তারা ইরানের ক্লাস্টার বোমা প্রতিহত করতে পারছে না। 1.5 শতাধিক সেনা আহতের কথা স্বীকার আমেরিকান আর্মির। ইরান বলেছে হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও পরিবহন করতে দেবে না তারা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বিধ্বংসী বোমা হামলা, ধ্বংস রণতরী সহ 15 নৌ মাইন। লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের। আরবদের সঙ্গে তেহরানের সম্পর্ক উন্নয়নে কাল হলো ইরানের জন্য। ইসরায়েল আর্মি স্বীকার করেছে তারা ইরানের ক্লাস্টার বোমা প্রতিহত করতে পারছে না। মঙ্গলবার ইসরায়েল আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান এখন পর্যন্ত 300-র বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। অধিকাংশ ব্যালিস্টিক মিসাইলে ছিল ক্লাস্টার বোমা। প্রতিটি ব্যালিস্টিক মিসাইল থেকে মাঝ আকাশে কয়েক ডজন সাবমিউনিশন বা ক্লাস্টার বোমা ছড়িয়ে পড়ায় সেগুলো প্রতিহত করা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ মাঝ আকাশে মূল মিসাইলটি খুলে যাওয়ার পর কয়েক ডজন ছোট বোমা 8 কিলোমিটার এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে। এসব আনগাইডেড প্রতিটি বোমায় রয়েছে কমপক্ষে 10 কেজি ওজনের বিস্ফোরক। অপরদিকে যুক্তরাষ্ট্র আর্মি মঙ্গলবার স্বীকার করেছে ইরানের হামলায় তাদের 1.5 শতাধিক সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে 8 জনের অবস্থা গুরুতর। এসব সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের মিসাইল ও ড্রোন হামলায় আহত হয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের 8 সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1,500। ইরান মঙ্গলবার বলেছে হরমুজ প্রণালী দিয়ে তারা 1 লিটার জ্বালানি তেলও পরিবহন করতে দেবে না। যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের হামলায় ধ্বংস হয়েছে ইরানের মিসাইল কর্মসূচি। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের বিপ্লবী সুরক্ষা বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা মঙ্গলবার থেকে ইসরায়েলে 1 টন ওজনের বোমা হামলা শুরু করেছে। মঙ্গলবার ইরানের ছোড়া মিসাইল আঘাত করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে। এতে কয়েকজন আহত হবার খবর প্রকাশ করেছে আল জাজিরা। এর আগে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে 37তম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আল জাজিরা আরবিক প্রকাশ করেছে খবর। মঙ্গলবার লেবানন থেকে ছোড়া বেশ কিছু রকেট ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত করেছে। এতে কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে নিক্ষেপ করা বেশিরভাগ রকেট আটকানো হয়েছে, কিন্তু 2টি প্রজেক্টাইল ইসরায়েলে আঘাত করেছে। এগুলো আঘাত হানার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করাও সম্ভব হয়নি। ইরানে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর 2রা মার্চ লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা শুরু করে। মঙ্গলবারের রকেট হামলার জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক ভিত্তিক মিসাইল হামলা পরিচালনা করে। হামলায় কয়েকশো লেবানিজ নিহতের খবর বেরিয়েছে। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়লেও ইসরায়েল বা আন্তর্জাতিক প্রভাবশালী কোনো গণমাধ্যমে এ বিষয়ে কোনো খবর নেই। ইরানকে আরেকটি গাজা বানানোর পথে এগিয়ে চলছে বেপরোয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মঙ্গল ও বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েল ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইরানে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী এলাকায় ধ্বংস করেছে ইরানের একাধিক রণতরী সহ 16টি নৌমাইন। হরমুজ প্রণালী অবরোধের অংশ হিসেবে ইরান বিভিন্ন স্তরে নৌমাইন স্থাপন করেছিল। সেসব মাইন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র মঙ্গলবার হামলা চালিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত ছিল গুরুত্বপূর্ণ সব সামরিক বেসামরিক লক্ষ্যবস্তুতে। ইরান বুধবার ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে সৌদি আরবে। সৌদি আরব জানিয়েছে তারা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছুটে আসা 6টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছে। এছাড়া প্রতিহত করা হয়েছে আরও 2টি ইরানি ড্রোন। এদিকে CNN, BBC সহ বিশ্বের আন্তর্জাতিক প্রভাবশালী সব গণমাধ্যমে অনুপস্থিত ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক ধ্বংসাত্মক হামলার প্রকৃত খবর। অপরদিকে ইরান ও ইসরায়েলের অভ্যন্তরে যেসব সফল হামলা পরিচালনা করছে সে খবরও অনুপস্থিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংসাত্মক হামলা গোপন করছে তাদের মানবতা বিরোধী অপরাধ গোপন রাখার জন্য। অপরদিকে ইরানের যেসব মিসাইল ইসরায়েল ও বিভিন্ন আরব দেশে বেসামরিক এলাকায় আঘাত করছে সেগুলো তারা ফলাও করে প্রকাশ করছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের বর্তমান লক্ষ্য যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে প্রতিপক্ষের অর্থনৈতিক ক্ষতি বৃদ্ধি করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং তারা প্রতিরোধ যুদ্ধ করছে। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ করছে। ইরানের প্রতিরোধ যুদ্ধ কৌশলের মূলে রয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভীতি ছড়ানো এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করে দেওয়া। বিশ্ববাজারে জ্বালানি সংকটের মাধ্যমে ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করাই এখন তেহরানের প্রধান কৌশল। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুদ্ধ এখন আমাদের নিয়ন্ত্রণে এবং আমরা ঠিক করব যুদ্ধ কখন শেষ হবে। ইরানের সংসদ স্পিকার বাকের কালিবাফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তারা কোনো যুদ্ধবিরতি চায় না এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনায়ও বসা হবে না, কারণ ইরানে আগ্রাসনের জন্য জায়নবাদী ইসরায়েল আর তার প্রভু যুক্তরাষ্ট্রকে শাস্তি পেতে হবে। তারা দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনার নামে নাটক আর প্রতারণা করেছে। ইরান আর তাদের বিশ্বাস করে না। বিশ্লেষকদের মতে ইরান এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত, কারণ তাদের অস্তিত্ব সংকটের প্রশ্ন দেখা দিয়েছে। এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য খুবই বিপজ্জনক। পুরোদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিকতা থেকেই উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাতার থেকে সৌদি আরব সব দেশেই জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তেহরান। তাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটানো। এর মাধ্যমে তারা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রিপাবলিকান আইন প্রণেতাদের বলেন, ইরান পুরোপুরি ও চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। যেসব কারণে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তার মধ্যে একটি হলো সম্প্রতি বিভিন্ন আরব দেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নয়ন। 2014 সালে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বাহিনী বা আনসার আল্লাহ বিদ্রোহী বাহিনী যুদ্ধের মাধ্যমে রাজধানী সানা দখল করে। সৌদি আরব তখন তাদের সমর্থিত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে রক্ষায় ইয়েমেনে হামলা শুরু করে 2015 সালে। সৌদির সাথে এই হামলায় যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত। শুরু হয় ইয়েমেন ঘিরে ইরান ও সৌদি আরব প্রক্সি যুদ্ধ। এর ফলে ইরানের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আরব দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। অবশেষে 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ইরানের মধ্যে পুনরায় সম্পর্ক জোড়া লাগে। এর ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ সব আরব দেশের সঙ্গে ইরানের সম্পর্কের নাটকীয় উন্নতি ঘটতে থাকে। এ ঘটনায় শঙ্কিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কারণ ইরান মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশে পরিণত হতে যাচ্ছিল। বাড়ছিল ইরানের প্রভাব এবং কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েল। এতে ইসরায়েল তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। তাছাড়া ইরানকে আরবদের শত্রু বানিয়ে যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে অস্ত্র ব্যবসা করেছে। আরব দেশগুলোকে তাদের অস্ত্রের প্রধান বাজার ও ডাম্পিং স্টেশনে পরিণত করে। এসবই ভেস্তে যাবার পথে বসে ইরানের সাথে আরবদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে। আর এটাই ইরানের জন্য অন্যতম কাল হয়ে দাঁড়ায়। সোমবার এই বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা ইরানকে এখনই ধ্বংস না করলে সে মধ্যপ্রাচ্য দখল করে নিত। মধ্যপ্রাচ্যে দিন দিন বাড়ছিল ইরানের প্রভাব, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। ইরানের রেজিম চেঞ্জ বা শাসক বদলের ঘোষণা দিয়ে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ শীর্ষ কয়েকজন জেনারেলকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের আশা ছিল খামেনির হত্যার পর ইরানিরা খুশি হয়ে রাস্তায় নামবে, কিন্তু দেখা গেছে উল্টো চিত্র। লাখো মানুষ বের করে শোক মিছিল। প্রথম দফায় ইসরায়েলি পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর নির্বিচারে বোমা হামলা করে পোড়া মাটি নীতি গ্রহণ করা হয়। কিন্তু ইরানিদের মাথা নোয়ানো যায়নি। দেশটির মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। ইরান হয়ে উঠতে যাচ্ছে যেন আরেক ভিয়েতনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালালেও কিভাবে তারা ব্যর্থ হচ্ছে সেই চিত্র তুলে ধরেছেন ইসরায়েলি পত্রিকা হারেটস ও মিডল ইস্ট আই। ইরানের শীর্ষ কয়েকজন নেতা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষকে হত্যার পরও ইরানের শাসন ব্যবস্থায় বড় কোনো ফাটল ধরার লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলিদের ধারণা শাসন ব্যবস্থা দুর্বল করতে আরও অনেক সপ্তাহ লেগে যাবে। এমনকি সামরিক অভিযানের মাধ্যমে ইরানের শাসকদের পতন ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হারেটস পত্রিকাকে বলেন, ইরানি ব্যবস্থা এখন হয়তো সুশৃঙ্খলভাবে চলছে না, তবে এই ব্যবস্থাটি এখনও কাজ করছে। জেনারেল স্টাফের আরেকজন কর্মকর্তা বলেন, ইরানি সেনাবাহিনী কিছু এলাকায় অকার্যকর হয়ে পড়েছে, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টি সত্য নয়।
গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন ইরানে একটি গণ অভ্যুত্থানের পূর্বাভাস দেয়া অত্যন্ত কঠিন। তবে এখন পর্যন্ত এমন কোনো মোড় ঘোরানো পরিস্থিতি তৈরি হয়নি যা সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে আনবে। হাজার হাজার বিক্ষোভকারী রেভলিউশনারি গার্ড ও বাসিস মিলিশিয়াদের ঘাঁটি ঘেরাও করতে উদ্বুদ্ধ করবে এমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া নিরাপত্তা বাহিনী থেকে বড় ধরনের কোনো দল ত্যাগের ঘটনা ঘটেনি, কিংবা সশস্ত্র কোনো গোষ্ঠীও বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়নি। আমেরিকানরা মনে করছে শাসন ব্যবস্থার পতন ঘটাতে কুর্দি মিলিশিয়াদের ব্যবহার করার সম্ভাবনা কাজে লাগাতে পারে। তবে এই বিষয়ে অভিজ্ঞ ইসরায়েলি বিশেষজ্ঞরা সন্দিহান। তারা মনে করেন পশ্চিমারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য সংখ্যালঘু গোষ্ঠীদের ব্যবহার করুক। এটা সাধারণ ইরানি জনগণ সন্দেহের চোখে দেখে থাকে। ইরানের 50 জন শীর্ষ নেতাকে হত্যা টার্গেট করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর প্রায় অর্ধেকই নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রধানতম হলেন সর্বোচ্চ নেতা আলী খামেনি। এরপরও ইসরায়েলের গোয়েন্দাদের মূল্যায়ন হলো ইরানের ক্ষমতার পরিবর্তন করতে হলে আরও অনেক দিন সময়ের প্রয়োজন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধের লক্ষ্য অর্জনে আরও 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারাও একই ধরনের অনুমান করেছিলেন। শাসন ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টার পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং এর লঞ্চারগুলোতে আঘাত হানার জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়। দাবি করা হয় শত শত মিসাইল ও লঞ্চার ধ্বংস করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ইরান থেকে মিসাইল ছোড়া বন্ধ করা যায়নি। তা প্রায় অসম্ভব বলে মনে করেন অনেক সামরিক বিশ্লেষক। ইসরায়েলের মূল্যায়ন হলো ইয়েমেনের হুথিরা এখন পর্যন্ত যুদ্ধে যোগ না দিলেও এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হবে না। সামরিক সূত্রগুলো মনে করছে ইরানের অনুরোধে শেষ পর্যন্ত হুথিরা যুদ্ধে যোগ দেবে। অপরদিকে হিজবুল্লাহ ইতিমধ্যেই ইসরায়েলের উপর সক্রিয়ভাবে হামলা চালাচ্ছে। তারা ইসরায়েলের মূল ভূখণ্ডে মিসাইল নিক্ষেপ করছে এবং দক্ষিণ লেবাননে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তের উত্তরে তাদের অধিকৃত আউটপোস্ট বা ঘাঁটির সংখ্যা দ্বিগুণ করে। এই এলাকায় বেশ কয়েকটি পদাতিক ও সাঁজোয়া কোম্পানি মোতায়েন করেছে। হিজবুল্লাহ এবং সীমান্তের নিকটবর্তী ইসরায়েলি জনবসতিগুলোর মধ্যে একটি বাফার বা সুরক্ষা বলয় তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ইসরায়েলি বাহিনী এবং ঘাঁটিগুলো এখন হিজবুল্লাহ টার্গেটে পরিণত হয়েছে। হিজবুল্লাহ গত কয়েকদিনে সেগুলোতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও মর্টার শেল নিক্ষেপ করছে। এই পরিস্থিতির মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে হামলাকে প্রতিরোধমূলক হামলা বলে উল্লেখ করেছেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, ইসরায়েল তার দেশকে এই সংঘাতের মধ্যে টেনে এনেছে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে কারণ তারা জানত ইসরায়েল এটি করার পরিকল্পনা করছে। এই কারণে তারা ইসরায়েলের সাথে যোগ দিয়েছে। দেখা যাচ্ছে আমেরিকা নিজে পরিকল্পনা করে যুদ্ধে জড়ায়নি, নেতানিয়াহুর পরিকল্পনায় যুদ্ধে অংশ নিয়েছে। গত জুনে ইরানে যৌথ মার্কিন ইসরায়েলি হামলার পর ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উভয়ই চূড়ান্ত বিজয় ঘোষণা করেছিলেন। ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিগুলো ধ্বংস করার দাবি করে নেতানিয়াহু বলেছিলেন, আমরা সিংহের মতো গর্জে উঠেছিলাম এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। আমাদের সেই গর্জনে তেহরান কেঁপে উঠেছিল। ইসরায়েলি বিশ্লেষক গেডন লেভি মন্তব্য করেন, সিংহের গর্জন খুব দ্রুতই ইঁদুরের কিচিরমিচিরে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক বিজয় ছিল প্রজাপতির আয়ুর মতো ক্ষণস্থায়ী। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করার বড়াই করেছিলেন, কিন্তু তার দূতরা মাত্র কয়েক মাস পরেই আবার ব্যর্থ আলোচনায় ছুটে যান। প্রতি 8 মাস অন্তর ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করাটা বেশ অদ্ভুত। ইরানের বিরুদ্ধে বিজয়ের অর্থ কী তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ওয়াশিংটনে যুদ্ধের লক্ষ্য এত ঘন ঘন পরিবর্তিত হয়েছে তা কোনো অর্থবহ বিশ্লেষণকে অসম্ভব করে তুলেছে। এই যুদ্ধ নিয়ে ট্রাম্প এখন জটিল পরিস্থিতির মুখোমুখি। তার সমর্থকদের মধ্যে অস্থিরতা, হতাশা এবং অসন্তোষ বাড়ছে। জ্বালানির দাম, মুদ্রাস্ফীতি এবং শেয়ার বাজারের উপর যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষতি করতে পারে। এখন যুদ্ধ শেষ হওয়ার একমাত্র আশা নির্ভর করছে অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার উপর। কার অস্ত্র আগে শেষ হবে তা এখনও অজানা। এমনও খবর পাওয়া যাচ্ছে ইরান এখন তাদের হাইপারসনিক মিসাইল ব্যবহার শুরু করেছে। এগুলো সংখ্যা এবং নির্ভুলতা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো আরেকটি কারণ হতে পারে।
ইরানের হিসাব নিকাশ বদলে গেছে। গত জুনে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য তারা এখন অনুশোচনা করছে, কারণ এর মাত্র 8 মাস পরেই তারা আবারও আক্রান্ত হয়েছে। এই কারণে ইরান সহজে কোনো যুদ্ধবিরতিতে আসতে চাইবে না। ইরান আর দ্বিতীয়বার বোকা হতে চায় না। তাদের কৌশল এই যুদ্ধের অর্থনৈতিক ব্যয়কে আরও উঁচুতে নিয়ে যাবে, যা বিশ্বজুড়ে মানুষের জন্য এক অসহনীয় হয়ে দাঁড়াবে। তেল ও গ্যাসের ক্রমবর্ধমান দাম, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অচল অবস্থা এবং শেয়ার বাজারের অস্থিরতার কারণে এটি ভয়াবহ রূপ নেবে। ইতিমধ্যে এই যুদ্ধ মার্কিন নীতির হাস্যকর দিক ফুটে উঠেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিয়েছেন, অর্থাৎ তিনি রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছেন। রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের যে বাগাড়ম্বর তা ব্যর্থ হয়েছে এবং লাভবান হচ্ছে রাশিয়া। অপরদিকে উপসাগরীয় দেশগুলো বর্তমান আর্থিক চাপ কমাতে বিদেশি বিনিয়োগ পর্যালোচনা করতে পারে। এমন পদক্ষেপ মার্কিন অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। খামেনির হত্যাকাণ্ডের পর তেহরানের পাল্টা জবাবের ক্ষেত্রে আর কোনো রেড লাইন বা সীমারেখা নেই। একই সাথে ওয়াশিংটন ও তার মিত্রদের দুর্বল জায়গাগুলো কাজে লাগিয়ে তাদের মধ্যে ফাটল ধরানোর একটি সুচিন্তিত, ধীর ও সূক্ষ্ম কৌশলও কাজ করছে ইরানের। ইরানি জনগণ 47 বছর ধরে অভাব অনটনের সাথে ব্যাপকভাবে অভ্যস্ত হয়ে উঠেছে। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে হয়তো ঘড়ি আছে, কিন্তু ইরানের কাছে আছে সময়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত খেলায় জড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত তাদের মিত্র উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে যোগ দেয়নি, কারণ তারা জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া মানে আত্মহত্যার পথ বেছে নেয়া। ইতিমধ্যেই ইরান ড্রোন ও সীমিত আকারে মিসাইল হামলা চালিয়ে দেখিয়ে দিয়েছে এসব দেশ কতটা দুর্বল অবস্থায় আছে। এখন ইরানের হারানোর কিছু নেই। প্রতিবেশী দেশগুলো সব মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান বার্তা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে তোমরা যেও না, তোমাদের রক্ষা করতে পারবে না। রাশিয়া ও চীন যদি এই কৌশলে যোগ দেয় তবে ইরানের সম্ভাবনা আরও বাড়বে। এই দেশ দুটি এটি করতে প্রস্তুত বা ইচ্ছুক কিনা তা স্পষ্ট নয়, তবে ইরান যে চীন ও রাশিয়া থেকে নীরবে সহযোগিতা পাচ্ছে তা মোটামুটি স্পষ্ট। ইরানের টিকে থাকার ভিত্তি হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভুল হিসাব নিকাশ। ইরানিরা কখনো তাদের সার্বভৌমত্বের সাথে আপোষ করবে না, মারা যাবে কিন্তু আত্মসমর্পণ করবে না। ইরানের শাসকদের বিরুদ্ধে তাদের অনেক ক্ষোভ এবং হতাশা আছে, কিন্তু এজন্য তারা কোনো আগ্রাসন মেনে নেবে না। ভারতের আমন্ত্রণে নৌ মহড়ায় অংশ নিয়েছিল ইরানের একটি ফ্রিগেট। আন্তর্জাতিক জলসীমায় এই ফ্রিগেটটি ডুবিয়ে দেওয়া হয় মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো দিয়ে। এতে নিহত হয় ফ্রিগেটে থাকা 140 জন নাবিক। আন্তর্জাতিক জলসীমায় কোনো নৌজাহাজ ডুবিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। আশ্চর্যজনক ঘটনা হলো, এই ফ্রিগেটের তথ্য ইসরায়েলকে জানিয়েছিল ভারত। খোদ ভারতের সেনাপ্রধান এই তথ্য প্রকাশ করেছেন। এই 140 জন নাবিক হত্যার দায় ভারতের ওপর বর্তায়। শুধু তাই নয়, ইরানে হামলার আগের দিন ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করেন। তাকে সম্ভবত জানানো হয়েছিল এই যুদ্ধের কথা। ফলে ইরানের ওপর হামলায় ভারতের প্রত্যক্ষ অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইরানি নৌবাহিনীর ফ্রিগেট IRIS ডেনা ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। ভারত স্বীকার করেছে যে তারা ইসরায়েলকে জাহাজটির অবস্থান জানিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে মার্কিন একটি সাবমেরিন আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ধ্বংস করে দেয়। এই ঘটনায় অন্তত 104 জন ইরানি নাবিকের মৃত্যু হয়েছে। হামলার ঘটনা ঘটে ইফতারের সময়। হামলার বিশদ বিবরণ প্রকাশের পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারত তাদের মর্যাদাপূর্ণ মিলান 2026 নৌমহড়ায় ইরানকে আনুষ্ঠানিকভাবে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। এই আমন্ত্রণে সাড়া দিয়ে ইরান তাদের সবচেয়ে দক্ষ ক্রু সহ IRIS ডেনাকে পাঠিয়েছিল মহড়ায় অংশ নিতে। যখন ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বিমান অভিযান শুরু হয়, তখন ফ্রিগেটটি নিজ দেশের জলসীমা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অরক্ষিত অবস্থায় ছিল। জাহাজটি যখন ইরানে ফিরে আসছিল, তখন ভারতের কর্তৃপক্ষ ওয়াশিংটনের সাথে সম্পর্ক জোরদার করতে মার্কিন নৌবাহিনীর কাছে জাহাজের অবস্থান সহ রুটের তথ্য জানিয়েছিল। নয়াদিল্লিতে রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখার সময় ভারতের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নিজে এই তথ্য জানানোর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবে যাওয়া অবশ্যই দুর্ভাগ্যজনক, তবে এই ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। তার দাবি, ইরানি জাহাজটি যতক্ষণ ভারতের জলসীমায় ছিল ততক্ষণ সুরক্ষায় ছিল, কিন্তু যখন আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে তখন জাহাজটির অবস্থান আমরা ইসরায়েলকে জানাই। ইসরায়েলের কৌশলগত মিত্র হিসেবে আমাদের মধ্যে নতুন কৌশলগত চুক্তি হয়েছে।
চুক্তির অধীনে জাহাজটির সঠিক অবস্থান ইসরায়েলকে জানানো আমাদের কর্তব্য ছিল। এ থেকে স্পষ্ট ভারত জাহাজটির অবস্থান জানানোর পর এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় জাহাজটির অবস্থান বিবেচনা করে নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী সংঘাতপূর্ণ অঞ্চল থেকে দূরে এবং কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই এমন জাহাজগুলো নিরাপদ যাতায়াতের প্রতীক হিসেবে সাদা পতাকা উড়ায়। IRIS ডেনা শান্তিপূর্ণ ওই পতাকা উত্তোলন করেছিল। জেনেভা কনভেনশন স্পষ্টভাবে হর্স ডি কমব্যাট বা যুদ্ধ করতে অক্ষম ঘোষণা করা কোনো জাহাজে গুলি চালানো নিষিদ্ধ। একটি মার্কিন পারমাণবিক আক্রমণকারী সাবমেরিন এই নিয়ম উপেক্ষা করে শ্রীলঙ্কার অদূরে এই হামলা চালায়। মার্কিন সাবমেরিনের হামলার সময়টি ছিল আরও করুণ। রোজা পালনরত ক্রুরা যখন রোজা ভাঙার জন্য ইফতারের সময় জাহাজের হলে জড়ো হয়েছিলেন, ঠিক তখনই এই হামলা চালানো হয়। এই সময় জাহাজের প্রতিরক্ষা প্রস্তুতি ছিল না। জাহাজে অবস্থানরত জনবল ছিল অরক্ষিত অবস্থায়। এই সময় আমেরিকান সাবমেরিন থেকে ছোড়া ভারী টর্পেডো জাহাজে আঘাত হানে। সব হিসেবে 104 জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্রোতে নিখোঁজদের ফিরে যাওয়ার আশা ক্ষীণ। ইবাদতের সময় সাদা পতাকা চিহ্নিত জাহাজে হামলা সমগ্র মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ফ্রিগেটটি ডুবে যাওয়ার তথ্য শ্রীলঙ্কার নৌবাহিনী জানার পর দ্রুত উদ্ধারের চেষ্টা করে। শ্রীলঙ্কার এই ভূমিকা প্রশংসিত হয় সারা বিশ্বে, যদিও বহু নাবিক সমুদ্রে ভেসে যায়। অপরদিকে ভারতের ভূমিকা শুধু সমালোচনা নয়, মোদি যে নেতানিয়াহুর সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই ঘটনা তার প্রমাণ। ডুবে যাওয়া ফ্রিগেট ডেনার বেঁচে যাওয়া 32 জন সদস্যের মধ্যে প্রায় 20 জনকে শ্রীলঙ্কার একটি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রায় 15 কিলোমিটার দূরে কোকগালায় বিমান বাহিনী ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়েছে। ডেনাতে টর্পেডো হামলা নিয়ে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ নাবিকদের হত্যাকে শান্ত মৃত্যু বলে অভিহিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই ছিল এ ধরনের প্রথম হামলা। এই হামলার পর শ্রীলঙ্কা সরকার ইরানের আরেকটি জাহাজ বুশেহরের নাবিকদের নিরাপদে আশ্রয় প্রদান করে। এই জাহাজ থেকে 208 জন ক্রুকে নামিয়ে আনা হয়। জাহাজটি শ্রীলঙ্কার অর্থনৈতিক অঞ্চলে আটকা পড়েছিল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়ক বলেছেন, এই ক্রুদের আশ্রয় দেয়া মানবিক দায়িত্বের অংশ। আন্তর্জাতিক জলসীমায় ফ্রিগেটটি ডুবিয়ে দেওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র থেমে থাকেনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোয় মার্কিন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স জেন হাওয়েল শ্রীলঙ্কা সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন। বুশেহরের ক্রু বা ডেনার বেঁচে যাওয়া 32 জন সদস্যের কাউকেই যেন ইরানে ফেরত পাঠানো না হয়। শ্রীলঙ্কা সরকারকে বলা হয়, আটককৃতদের প্রোপাগান্ডার কাজে ব্যবহার করার ইরানি প্রচেষ্টা থেকে দূরে রাখার জন্য তাদের ফেরত দেওয়া যাবে না। রয়টার্সের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের নাবিকরা যাতে দেশে ফিরতে না পারে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের দূতাবাসও তৎপর রয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আমরা শ্রীলঙ্কার সাথে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও আমাদের অংশীদারদের প্রতি ইরানের হুমকি প্রশমিত করা। প্রেসিডেন্ট দিসানায়কের কার্যালয় এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম উপমন্ত্রী হংসকা উইজমুনি রয়টার্সকে বলেন, তেহরান ফ্রিগেট ডেনাতে নিহতদের লাশ ফেরত পাঠানোর জন্য কলম্বোর কাছে সাহায্য চেয়েছে, তবে তা করার জন্য কোনো সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। ইরানি জাহাজ বুশেহর যাতে ইরানে যেতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছে। স্টেট ডিপার্টমেন্টের এক গোপন তারবার্তায় বলা হয়েছে, দ্বিতীয় জাহাজ বুশেহর সংঘাত চলাকালীন শ্রীলঙ্কার হেফাজতেই থাকবে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে যে বুশেহরকে পূর্ব উপকূলের একটি বন্দরে রাখা হবে। নাবিকদেরকে কলম্বোর একটি নিকটবর্তী নৌ ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানের এই ফ্রিগেটটি ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ইসরায়েল সমানভাবে দায়ী। আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র একটি জাহাজ ডুবিয়ে দেওয়া হলো। জাহাজটি যে দেশ আমন্ত্রণ জানিয়েছিল সেই ভারত নীরবতা পালন করছে। এই হামলার ঘটনার নিন্দা পর্যন্ত করা হয়নি। এ থেকে প্রমাণ হয় নিরস্ত্র নাবিকদের হত্যার ঘটনাকে ভারত পরোক্ষভাবে সমর্থন করে। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের উপর হামলার বিষয়ে তৃতীয় যে দেশটি অবগত সেটি হলো ভারত। এই যুদ্ধে ভারত পরোক্ষভাবে ইসরায়েলের সাথে অংশ নিচ্ছে, গোয়েন্দা তথ্যসহ নানাভাবে সহায়তা দিচ্ছে। এমনকি ইসরায়েলের ড্রোন ও সমরাস্ত্র উৎপাদনের অন্যতম কেন্দ্র এখন ভারত।
দিল্লি ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অপশ্চিমা মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। উভয় দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা এবং আদর্শিক মিল রয়েছে। গাজা গণহত্যার সময় থেকে তা আরও শক্তিশালী হয়েছে। মোদি তার সাম্প্রতিক ইসরায়েল সফরে আগামী বছরগুলোতে আরও 50,000 ভারতীয় নাগরিককে ইসরায়েলে কাজ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারত আসলে ইসরায়েলের সাথে জোট গঠন করেছে। ভারত ইতিমধ্যে ইসরায়েলের সাথে যৌথভাবে অস্ত্র উৎপাদন করছে, যার অর্থ হলো ভারতকে ইসরায়েলের অস্ত্র উৎপাদনের কারখানায় পরিণত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এর ফলে ভারত ইসরায়েলের ঘাটতি পূরণ করবে এবং ফিলিস্তিনিদের শ্রমের বিকল্প হয়ে উঠবে। অনেক বিশ্লেষক মনে করেন, বৃহত্তর ইসরায়েল গঠনের মহাপরিকল্পনা নিয়ে নেতানিয়াহু যে যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছেন তার প্রধান সমর্থক হল ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার। মুসলমানদের ঘৃণা ও নির্মূল করা উগ্রপন্থী ইহুদি মানসিকতা দুই নেতার মধ্যে রয়েছে। ইরানি ফ্রিগেট ডুবিয়ে দিয়ে নাবিকদের হত্যা এই মানসিকতার বহিঃপ্রকাশ মাত্র। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।